আয়রা কলেজ যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ট্যাক্সি এসে তার সামনে দাঁড়ায়। আয়রা সেই দিকে তাকিয়ে আছে। এমন সময় গাড়ি থেকে নামে একটা হ্যান্ডসাম ছেলে, কিন্তু গায়ের পোশাক ছেঁড়া ফাটা। ছেলেটা এসে আয়রাকে বলে, শুনুন, হ্যাঁ বলুন। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ কেন বলুন তো? আসলে আমি চেয়ারম্যান সাহেবের বাসায় যাব, যদি এই রাস্তাটা বলে দিতেন। আচ্ছা বুঝলাম, তা চেয়ারম্যান সাহেবের সঙ্গে আপনার কি কাজ? সেটা আমি ওনাকে বলি। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমি শোনার জন্য পাগল হয়ে যাচ্ছি না। আচ্ছা এখন বলুন, রাস্তা জানেন? জি জানি। তাহলে বলুন। আয়রা শায়ককে ঠিকানা বলে শায়ক সেখান থেকে চলে আসে। আয়রার গাড়ি আসতে আয়রাও কলেজে চলে যায়। কলেজে ঢুকতেই ঋতু, আরিফ ও নিশাদ এসে আয়রাকে জড়িয়ে ধরে বলে, কি রে দোস্ত, আজ তো দেরি কেন? আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল, তাই একটু দেরি হলো। ও আচ্ছা, তা চল, সিনিয়র ভাইয়া ডেকে গেছে। কেন? উনি কেন ডেকেছেন? জানি না, আরমান ভাইয়া বললো তুই এলে যেন ভাইয়ার সঙ্গে দেখা করি। আচ্ছা চল দেখি। আয়রা ও তার বন্ধুরা কমন রুমের দিকে যায়। এদিকে শায়ক চেয়ারম্যানের বাসার দিকে যেতে গিয়ে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। আচানক ধাক্কা লাগায় মেয়েটা পড়ে যায়। পড়ে গিয়ে কোমরে আঘাত লাগে। মেয়েটার রাগে কটমট করে বলে, হই কে রে, এভাবে কেউ ধাক্কা মারে? আমার কোমরটা গেল রে গেল। শায়ক মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে করুণ সুরে বলে, সরি মিস, আমি খেয়াল করিনি। উঠে আসুন। দূরে থাকুন, একদম আমাকে ছুবেন না, ইউ ডিসগাস্টিং। মিস, কি বলছেন? ঠিক বলছি আমি, দূরে থাক। তোদের মতো ছোট লোককে আমাদের বাসায় কে অ্যালাউ করে? মিস, এটা কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। তোর সঙ্গে কথা বলার রুচি আমার নাই, ইউ জাস্ট গেট লস্ট। বলে মেয়েটা কোনো রকম উঠে রুমের মধ্যে যায়। মেয়েটাকে খোঁড়াতে দেখে তার মা এসে বলে, কি হলো সাইরা, এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? আর কেন, কোথাকার একটা ছোট লোকের বাচ্চা আমাকে ধাক্কা দিয়ে ফেলে এই অবস্থা করেছে। আচ্ছা এত রাগ করিস না, মাথা ঠান্ডা কর, আমার সঙ্গে আয়। বলেই সায়রার মা সায়রাকে ধরে সোফায় বসিয়ে দিয়ে কোমরে স্প্রে করছে। এমন সময় সেখানে শায়ক এসে ঢোকে। আর সায়রার উন্মুক্ত কোমরের দিকে নজর পড়ে। ফর্সা কোমর, কোমরে একটা কালো তিল। শায়ক একটা ঘোরের মধ্যে ছিল। হঠাৎ একটা গম্ভীর গলার স্বরে শায়ক বাস্তবতায় ফিরিয়ে আনে, ওই ছেলে, কে তুমি? অন্দরমহলে কি চাই? গুরুগম্ভীর গলার আওয়াজ শুনে শায়ক একটু কেঁপে উঠলেও নিজেকে সামনে নিয়ে শায়ক বলে, স্যার, আমি শায়ক আহমেদ। কি চাই তোমার? স্যার, একটা কাজ চাই। কাজ? কি কাজ? যে কোনো কাজ দিন স্যার, প্লিজ। আমার ছোট একটা পরিবার, তাদের দায়িত্ব আমার। আমি অনেক আশা নিয়ে এসেছি, প্লিজ স্যার, না করবেন না। আচ্ছা দেখছি, তুমি কোথা থেকে এসেছো? আমি দিঘাশিপুর থেকে এসেছি। আচ্ছা এখন বিশ্রাম নাও, পরে ভেবে দেখেছি কি কাজ দেওয়া যায়। ওকে স্যার। সামাদ সাহেব শায়ককে কথাগুলো বলে কার্যালয়ে চলে যায়। শায়ক গেস্ট রুমে বসে আছে। এমন সময় মীরা নামের একটা কাজের মেয়ে এসে বলে, এই যে তোমার খাবার, খেয়ে উদ্ধার করো। আপু, এইভাবে বলছেন কেন? কেউ খেতে দিয়েও এমন করে? আমি করি, তাড়াতাড়ি খেয়ে এখন উদ্ধার করো। বলেই মীরা মেয়েটা খাবার রেখে চলে যায়। শায়ক খেতে শুরু করে। মীরা সায়রার রুমে যেতেই সায়রা বলে, মীরা, খবর কি? ওই ছেলেটা চলে গেছে? না, ছোট ম্যাডাম সাহেব ছেলেটাকে যেতে দেয়নি। সাহেব বলেছে কিছু একটা করবে ছেলেটার জন্য। আব্বু কি সবার দায়িত্ব নেওয়ার ঠেকা নিয়ে রেখেছে? যে কেউ অসহায় মুখ নিয়ে এলে আব্বু তাকে বাসায় আশ্রয় দিয়ে দেবে। আমিও দেখব ওই ছেলেটা কি করে এখানে টিকে থাকে। তুই যা এখন। মীরা চলে যায়। সায়রা বসে ভাবতে থাকে কিভাবে শায়ককে তাড়ানো যায়। এমন সময় কিছু মুখোশধারী লোক এক ডাক করে সায়রাদের বাসায়। সায়রা বাইরে আসতেই মুখোশধারী লোকের একজন সায়রাকে হাইজ্যাক করে। তখন সেখানে শায়ক ছিল না, সে মাত্র খেয়ে বিশ্রাম করছিল। এদিকে গুন্ডাগুলো বাসার সবার উদ্দেশ্যে বলে, ওই তোদের জেনারেল সামাদ চৌধুরী কোথায়? ওকে ডাক, মেয়ের ভালো চাস তো।
গুন্ডার কথা শুনে সায়রার ভাইয়া আদনান বলে, ওই কে আপনারা? আমার বোনকে ছেড়ে দিন, ওকে ছুরিটা লেগে যাবে। আমাদের দেখে কি মনে হয় আমাদের দ্বারা ভালো মানুষই খুঁজছো? আমরা যতক্ষণ না আমাদের চাওয়া পূরণ করতে পারছি ততক্ষণ ছাড়ছি না এই মেয়েকে। কি চাই তোমাদের? কেন কষ্ট দিচ্ছ আমার বোনকে? ওকে ছেড়ে দিন প্লিজ। বললাম তো আমাদের ডিমান্ড। লোকটা আর কথা শেষ করতে পারলো না। এমন সময় কেউ একজন লোকটার উপর হামলা করে, সবাইকে মেরে সায়রাকে বাঁচায়। এতগুলো মানুষের সঙ্গে মারামারি করে শায়ক সায়রাকে বাঁচায়। এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। শায়কের কাজে মুগ্ধ হয়ে সামাদ সাহেব শায়ককে সাইবার বডিগার্ড করে দেয়। সায়রা রেগে যায়। সে মনে মনে ভাবে, আব্বু কি পাগল হয়ে গেছে? ওই ছেলেকে আমার বডিগার্ড করতে চায়। কোথায় একটু বাঁচিয়েছি, তাকে কি না বডিগার্ড করে নিয়েছে। ঠিক আছে আব্বু, আমিও তোমার মেয়ে। আমি যদি এই ছেলেটাকে নাস্তানাবুদ না করি তবে আমার নামও সাইরা চৌধুরী নূর নয়। ওইদিকে আয়রা কমন রুমে যেতেই সিনিয়র ভাই আরমান এসে দাঁড়ায় আয়রার সামনে। আরমান সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই বাইরে অপেক্ষা করো, আমার তোমাদের গুড গার্লের সঙ্গে কিছু কথা আছে। আরমানের গুরুগম্ভীর কথায় কেউ কোনো প্রশ্ন না করে বাইরে চলে যায়। আরমান আস্তে আস্তে আয়রার দিকে এগিয়ে যায়। আয়রা ভয় যে পেয়ে পিছোতে লাগে। আরমান আয়রার ভীতু মুখ দেখে একটা শয়তানি হাসি দিয়ে এগিয়ে যেতে লাগে। আয়রা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আরমান ভাইয়া কি করছেন? প্লিজ এগোবেন না, প্লিজ প্লিজ ভাইয়া। আয়রার মুখে ভাইয়া ডাক শুনে আরমান এগিয়ে গিয়ে আয়রার ঠোঁটে আঙুল দিয়ে চেপে বলে, নো ভাইয়া, তোকে কতবার বলেছি আর আমাকে ভাইয়া বলবি না। ভাইয়া না বললে কি বলবো? আপনি তো আমার ভাইয়া। আর আমি। চুপ, আর একটা কথাও না। বলে আরমান ঝুঁকে আয়রার ঠোঁটে কামড় দেয়। তারপর কিছুক্ষণ ঠোঁট চুষে ছেড়ে দেয়। আয়রা কেঁপে ওঠে। আরমান আয়রার থেকে দূরে সরে বলে, তোকে কতবার বলেছি আয়ু, তুই ঠোঁটে লিপস্টিক দিবি না আর চুলগুলো খোলা রাখবি না। সরি ভাইয়া, আর হবে না। ভাইয়া এখন যেতে দিন। হ্যাঁ যা, আমার কথাগুলো যেন মনে থাকে। মনে থাকবে ভাইয়া। আয়রা কমন রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের আয়নায় দেখে ঠোঁট অনেক ফুলে গেছে, রক্ত জমে গেছে। আয়রা ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নেয়। দাগটা লাল হয়ে আছে। সে মনে মনে বলে, খবিশ লোক একটা, এইভাবে ঠোঁট কামড়ে ছেড়েছে। উফ, এখন এই অবস্থায় সবাই দেখলে কি ভাববে? আর মেয়ে কেন আমার সাথে এমন করে? লোকটা পাগল হয়ে গেছে নাকি? লুজু বেটা। কথাটা ভেবে গাঢ় করে লিপস্টিক লাগিয়ে বাইরে আসে। অন্যদিকে খান ম্যানশনে মিসেস আলিয়া খান পার্টির ব্যবস্থা করছে। এমন সময় ম্যানেজার সিয়াম শিকদার এসে বলে, ম্যাম, সমস্ত কাজ সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে। বাবুকে বলো বাসায় আসতে। ম্যাম, ছোট সাহেবকে কল করেছিলাম, উনি ফোন রিসিভ করছে না। আমি কিছু শুনতে চাই না। আমি সন্ধ্যার মধ্যে বাবুকে আমার চোখের সামনে দেখতে চাই। ওকে ম্যাম, আমি ব্যবস্থা করছি। বলেই সিয়াম চলে যায়। এমন সময় মিসেস খানের একমাত্র মেয়ে জেরিন খান এসে বলে, আম্মু, তুমি কি শুধু তোমার ছোট ছেলেকে দেখতে পাও? আর কাউকে চোখে পড়ে না? তোর কি হয়েছে? কিছু চাই তোর? আমার আর কি চাই? তুমি তো জানো আমি কি চাই। ঠিক আছে, তুই যা চাস সেটা পূরণ হয়ে যাবে। কিভাবে? শিয়ামকে গিয়ে জিজ্ঞেস কর, ও ভালো বলতে পারবে। ওকে, দেখছি। জেরিন ডাইনিং রুম থেকে বেরিয়ে সিয়ামকে খুঁজতে লাগে। দৌড়ে যেতে গিয়ে কারোর সঙ্গে ধাক্কা খায়। পরিচিতি নীরা একটা শক্ত হাতে আবদ্ধ হয়। জেরিন খেয়াল করে দুটো শক্ত হাত তাকে আবদ্ধ করে রেখেছে। জেরিন আস্তে আস্তে চোখ খুলে দেখে তাকে আঁকড়ে ধরে আছে। জেরিন অবাক হয়, লোকটার দিকে তাকিয়ে আছে। জেরিন বলে, ছাড়ুন। সরি ছোট ম্যাডাম, আপনি এখানে? আপনার সঙ্গে কথা ছিল। সিয়াম জেরিনকে ছেড়ে দূরে সরে বলে, জি ছোট ম্যাডাম, বলুন। আম্মু বলল আমি যা চাই তা নাকি আপনি জানেন। বলুন আম্মুর কথার মানে। হ্যাঁ, বড় ম্যাডামের কথাই আপনার সিঙ্গিং ক্লাসে কথা বলে এসেছি। সিয়ামের কথা শুনে জেরিন খুশি হয়ে বলে, আপনি সত্যি বলছেন? আম্মু আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে? ইয়াস ছোট ম্যাডাম, কাল থেকে আপনি ক্লাস করতে পারবেন। থ্যাংক ইউ মিস্টার সিয়াম। জেরিন সেখান থেকে এড়ে আসে আস্তে আস্তে গুনগুন করে একটা গান গায়।
হো মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়। মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন, দিল মুক্তি আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন, দিল মুক্তি আজকে আমায়। হো চেনা চেনা মন রঙিন হলো যে, ভালোবাসা ভালোবাসা। হো চেনা চেনা মন রঙিন হলো যে, ভালোবাসা ভালোবাসা। জেরিনের গান একজন মুগ্ধ হয়ে শুনে সবার অলৌকিক একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। সিয়াম আবারও তার ছোট সাহেবকে কল দেয়। এবারে 2বার রিং হতেই তার ছোট সাহেব কল রিসিভ করে বলে, কি ব্যাপার সিয়াম, বারবার কল দিচ্ছ যে? সরি স্যার, আমাদের উপর রাগ করবেন না। আপনি আমাকে আপনার আম্মু যা বলেছে আমি সেটাই বলতে কল করেছিলাম। কি হয়েছে? স্যার, কাল আপনার জন্মদিনের পার্টি, সে নিয়ে তোড়জোড় চলছে। ম্যাম আপনাকে সময় মতো বাসায় থাকতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। ওইদিকে কলেজ শেষ করে আয়রা বাসায় এসে দেখে তার আপু বারান্দায় বসে গুনগুন করছে। আয়রা তার আপুর কাছে গিয়ে বলে, আপু কি করছিস? বনু, তুই এসে গেছিস? ক্লাস কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপু নিচে গেস্ট রুমে কাউকে দেখলাম, ওখানে কি আছে? আব্বু বডিগার্ড রেখেছে। কি বলছো, তাই নাকি? হ্যাঁ, তোর খবর কি? আর তোর ঠোঁটে কি হয়েছে? ঠোঁট ফুলে আছে। আয়রা এমন কথা শুনে সাইরাকে কিচ্ছু বলতে না দিয়ে আয়রা কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলে, কি হবে? কিছু হয়নি তো? আচ্ছা যা খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। আয়রা চলে আসে রুমে, এসে ড্রেস চেঞ্জ করে তার আব্বুর কাছে যায়। গিয়ে দেখে তার আব্বু সোফায় বসে টিভি দেখছে আর কারোর সঙ্গে ফোনে বিজনেস নিয়ে কথা বলছে। আয়রা আস্তে করে তার আব্বুর কাছে বসে রিমোট হাতে নিয়ে চ্যানেল ঘোরাতে ঘোরাতে বলে, আব্বু কি করো? সামাদ সাহেব মেয়ের কথা শুনে মুচকি হেসে ফোন কানে রেখেই বলে, এই তো মামা, তোর ফারুক আঙ্কেলের সঙ্গে কথা বলছি, তুই টিভি দেখ, আমি কথা বলে তোর সঙ্গে আড্ডা দিচ্ছি। ওকে আব্বু। আয়রা বসে টিভি দেখছিল। এমন সময় আয়রার মা এসে আয়রার হাতে কফির মগ দিয়ে বলেন, আয়রা মা, তুই কি ব্যস্ত? কেন মা? কফিটা একটু খোকাকে দিয়ে আয় না, ও অনেকক্ষণ আগেই চেয়েছিল। প্লিজ দিয়ে আয় মা, না হলে রাগ করবে। আয়রা তার মার কথা শুনে খুব রেগে যায়। তার মাকে কিছু বলতে পারে না, কারণ তার মাকে খুব ভালোবাসে, তাই মার মুখের উপর কথা বলতে পারে না। কিন্তু ওই লোকটাকে তার সহ্য হয় না। লোকটা বারবার তাকে বকাঝকা করে, অত্যাচার করে। সে কোনো রকমে কফি নিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে। এমন সময় একটা গম্ভীর স্বরে বলে ওঠে, বাইরে দাঁড়িয়ে কি দেখছিস, ভেতরে আয়। আয়রা ভয়ে ভয়ে ভেতরে গিয়ে লোকটার দিকে কফির মগ হাত বাড়িয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া আপনার কফি। ওই তোর কি হয়েছে বলতো? আমার কাছে এলেই কাঁপাকাঁপি শুরু হয় কেন তোর? না না ভাইয়া, তেমন কিছু না, আপনার কফিটা নিন। কাঁপা কাঁপা হাতে কফি এগিয়ে দেয়। লোকটা হাতে কফি নিতে নিতে বলে, আয়ু, তোকে কতবার বলেছি তুই আমাকে ভাইয়া বলবি না। তাহলে কি বলবো? তুমি তো আমার ভাইয়া। আমি তোর কোন মায়ের পেটের ভাই? একদম ভাইয়া বলবি না, ঠিক আছে? তুই আমাকে আরমান ভাই বলিস, তবুও ভাইয়া বলিস না, প্লিজ সোনা। কিন্তু ভাই। স্টপ, আর একটা ওয়ার্ড বলবি না, যা এখান থেকে। আয়রা বেরিয়ে আসে। আরমানের উপর খুব রাগ হচ্ছে। একা একা বকতে বকতে নিজের রুমে চলে গেল। ওইদিকে সাইরা নিজের রুমে বসে শায়কের রুমের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তোর খুব শখ না আমার বডিগার্ড হওয়ার? তোকে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরায় তবে আমার নামও সাইরা নয়। কথাটা বলে ফোন হাতে নিয়ে একটা নম্বরে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ হয়। অপর প্রান্ত থেকে ভেসে আসে, বল জানু, কি খবর? এখন কল দিলি? জানো, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হলো আবার? আরে জানো, আব্বু একটা খ্যাতকে আমার জন্য বডিগার্ড ঠিক করেছে।
তুই তো জানিস এসব আমার পছন্দ না। সেটা তো জানি না, তো এখন কি চাই? কাল অফিসে আয়, কথা বলবো। ওকে জানু। পরের দিন সায়ককে খুঁজছে এমন সময় তার আব্বু জানায়, সায়ক কাল থেকে তোর সঙ্গে থাকবে, আজ ওয়ারি গেছে। সাইরা তার আব্বুর কথা শুনে অবাক হলো। সে মনে মনে বলল, কি বাড়ি গেছে? আমাদের প্ল্যান কি হবে? দূর। সিয়াম ম্যানেজমেন্ট দেখছিল। এমন সময় জেরিন এসে তার আম্মুকে না পেয়ে সিয়ামকে বলে, মিস্টার সিয়াম, হ্যাঁ ছোট ম্যাডাম, কিছু হয়েছে? আম্মু কোথায়? আম্মুকে দেখছি না। তুমি জানো আম্মু কোথায়? বড় ম্যাম পুল সাইডে আছেন। আচ্ছা, ছোট ভাই এসেছে? না স্যার, রাস্তায় আছে, কল করেছিল। ওকে। জেরিন তার মায়ের কাছে যাচ্ছিল। এমন সময় রাস্তার একজন সুন্দরী গরুমরু মেয়ের সঙ্গে দেখা হয়। মেয়েটার পরনে ব্ল্যাক শিফনের শাড়ি, চুলগুলো স্টাইল করে বাঁধা, খোপায় বেলি ফুলে বাঁধা, গলায় একটা ডায়মন্ডের নেকলেস, কানে লম্বা ঝোড়া একটা দুল। মেয়েটাকে সিম্পল সাজে খুব সুন্দর লাগছে। জেরিনকে হন্তদন্ত হয়ে যেতে দেখে মেয়েটা জেরিনের কাছে গিয়ে বলে, এই এই কি হলো? এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আম্মুর কাছে যাচ্ছি। বড় ভাইয়া কোথায়? উনি ডেট চেক করছে। ভাবিজি, ইউ আর লুকিং সো হট। কাতিলানা লুক। কি ব্যাপার? হুম, আমার ভাইয়াকে ঘায়েল করার প্ল্যান? কি যে বলিস না তুই। ওরা কথা বলছিল। দূর থেকে চারটা চোখ দুজনকে ফলো করছিল। এমন সময় জেরিন বলে, আচ্ছা ভাবি, তুমি থাকো, আমি যাই আম্মু কোথায় দেখি। আচ্ছা ঠিক আছে। জেরিন যেতে গিয়ে একটা ছেলের সঙ্গে ধাক্কা খায়। ছেলেটা জেরিনকে ধরে নেয়। জেরিন নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আবার আপনি আপনি এখানে এসেছেন ভালো কথা, কিন্তু আমার থেকে দূরে থাকবেন। আরে বেবি ডল, এত রাগ করো কেন? আমি শুলে তোমার গায়ে ফোসকা পড়ে কেন? কদিন পর তো তুমি আমার হবে। দেখুন, আপনি ভাবির ভাই বলে কিছু বলছি না। নিজের লিমিটে থাকবেন। আমাকে যদি ডিস্টার্ব করেন তারপর ভালো হবে না। আরে বেবি ডল, ফল ভালো হয় কি খারাপ হয় সেটা তো সময় বলে দিবে। তা বেবি ডল, কোথায় যাচ্ছ? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। স্টে অ্যাওয়ে ফ্রম মি। বেবি ডল, কুল ডাউন। ওইদিকে আয়রা নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল। এমন সময় পেছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরে। আয়রা কেঁপে ওঠে, কিন্তু সে বুঝতে পারে লোকটাকে। এই স্পর্শ দিয়ে তার খুব চেনা। সে জানে এই লোকটার কাছে তার জোর চলবে না, তাই সে কিছু না বলে চুপচাপ মেকআপ করছে। আয়রা কিছু বলছে না দেখে লোকটা বলে ওঠে, কি হয়েছে আমার পুতুলের, আজ বাধা দিল না? কারণ আমি তো আপনাকে ভালো করেই জানি, আমি বাধা দিলেও আপনি আমাকে ছাড়বেন না। তাহলে কেন বেকার এনার্জি লস করব? বাহ পুতুল, তুই তো আমাকে ভালো করেই চিনে গেছিস। এই না হলে আমার পুতুল। আপনি কেন এমন করেন আরমান ভাই? আমি আপনার বোন। আরমান আয়রার মুখে কথাটা শুনে আঙুল দিয়ে মুখ বন্ধ করে বলে, চুপ আয়ো, একদম ফালতু কথা বলবি না। তুই কি বুঝিস না আমি কি চাই? আর কিরকম বোঝালে তুই আমাকে বুঝবি বলতো? আমি কিচ্ছু বুঝতে চাই না। আপনি আমার ভাই, এটা জানি, আর কিছু জানতে চাই না। এখন আমাকে ছাড়ুন, আমাকে শাস্তি দেন। ওই এত আটা ময়দা মাখছিস কেন? আমার পুতুল তো এমনিতেই সুন্দর। 100 বার মাখবো, 100 বার মাখবো। আপনি জানতো আমাকে ডিস্টার্ব করবেন না। আরে পুতুল, আমি তো আপনি যাবেন, কেউ দেখলে ভুল বুঝবে। যান প্লিজ। আমি তো তোর মুখে এই ডাকটাই শুনতে চাই পুতুল। কি যাতা বলছেন? আমি আবার কি বললাম? এই যে জান বললি। আরে দূর, আমি আপনাকে জান বলতে যাবো কোন দুঃখে? আমি তো আপনাকে এখান থেকে যেতে বলেছি। যত সব খেচাল করে। বলে ধাক্কা দিয়ে বার করে দেয় রুম থেকে। আরমান যেতে যেতে হাসে। আয়রার রাগ হয়। আরমান যেতে যেতে মনে মনে বলে, আজ তুই আমাকে রুম থেকে বার করছিস, মনের ঘরে জায়গা দিতে চাইছিস না। একদিন এমন দিন আসবে যে তুই আমাকে পাবার জন্য ছটফট করবি, আর সেটা খুব শীঘ্রই হবে আমার পুতুল। তোকে সেটা রিয়েলাইজ করাবই, আই প্রমিস। তখন তুই নিচেই আমার কাছে এসে বলবি তুই আমাকে চাস, আমার সান্নিধ্য চাস, আমার ছোঁয়া চাস, আমার ভালোবাসা চাস। এসব আকাশ পাতাল ভেবে আরমান কলেজ গেল। একটু পর আয়রাও বেরিয়ে নিচে গেল। নিচে এসে দেখে তার আপু অফিস যাওয়ার জন্য রেডি। আয়রা সাইবার কাছে এসে আহ্লাদি
করে বলে, আপু তুই অফিস যাবি? তুই রেডি? হ্যাঁ আপু, আজ একটু ড্রপ দিয়েছিস। আচ্ছা করে দিব, এখন বস, নাস্তা করে নে। দুই বোন নাস্তা করে বেরিয়ে যায়। ওই সিয়াম একজনের সঙ্গে কথা বলছিল ফোনে, চোখ লাল হয়ে আছে। একটু পর বাইকের আওয়াজ, সবাই বুঝতে পারে কে এসেছে। তাকে ওয়েলকাম করতে সবাই বাইরে এসে দাঁড়ায়। ছেলেটা ভেতরে ঢুকে বাইক থামিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেমন আছে আমার কলিজা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু, তুই কেমন আছিস বাবু? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাম্মু। মাম্মু থ্যাংক ইউ, আজকের দিন আমাকে তুমি এই পৃথিবীর আলো দেখিয়েছো। হয়েছে, ভিতরে চল, সবাই অপেক্ষা করছে। আর কি মাম্মা? আর তোর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ, একটু অপেক্ষা, তারপরে দেখতে পাবি। ওইদিকে চল। বলেই শায়কের মা শায়ককে নিয়ে মেন ইভেন্টে গেল। অনেক লোকজন এসেছে, বিজনেস পার্টনার, বন্ধুরা, কলিগস, আরও অনেকে। এমন সময় শায়ক কেক কাটবে, পেছন থেকে একজন বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ফ্রেন্ড সায়ক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। পেছন থেকে আওয়াজটা শুনে সবাই তাকায়। মেয়েটাকে দেখে সবাই খুশি হলেও জেরিন খুশি হতে পারে না। শায়ক মেয়েটার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ পিয়া, আমি তো ভাবিনি তুই আসবি। মাম্মামের মানে এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ ডিয়ার, এটাই তোমার সারপ্রাইজ। রাফিয়া মামুনি কালকেই আমাকে কল করে জানায় ও ইন্ডিয়া ব্যাক করছে, তাই আমাকে ডেকে নিলাম, তোর জন্মদিন বলে কথা। খুব ভালো করেছে মাম্মু। এরপর এবারে কতদিন থাকবে ইন্ডিয়া? এবারে বেশি দিন থাকতে পারবো না, 2 দিনের মধ্যে ফিরে যাব, তবে 2 মাস পর পার্মানেন্টলি ফিরে আসছি। আমার জন্য ওয়েট করিস, আবার বিয়ে করে ফেলিস না। চিন্তা নাই, তুই এলেই সব হবে, আগে তুই ফিরে আয়। আচ্ছা, আসতে না আসতে আমাকে আবারও বিদেশে পাঠিয়ে দিচ্ছিস? কেকটা তো কাটবি নাকি? আন্টি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। জেরিন তুমি কেমন আছো? আর ভাবি ভাইয়া তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো, তুমি কেমন আছো বোনটি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। জেরিন তুমি চুপ কেন? আমার আপনার সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই, সো প্লিজ স্টে ওয়ে। জেরিন এটা কিরকম ব্যবহার? মেয়েটা তোর ভাইয়ের বন্ধু, তোর থেকে বড়। জেরিনের কথা শুনে জেরিনের মা রেগে জেরিনকে বকা দেয়। তখন রাফিয়া বলে ওঠে, আমি কিছু মনে করিনি আন্টি, ওকে বকবেন না। রাফিয়ার কথা শুনে জেরিন সেখান থেকে চলে যায়। পেছন পেছন একজন আসে, সে এসে জেরিনের সামনে দাঁড়ায়। জেরিন মুখ তুলে দেখে ওই দিকে সাইরা আয়রাকে কলেজে ছেড়ে অফিস যেতে রোদেরা এসে জড়িয়ে ধরে বলে, কি খবর জানো? আর তোর বডিগার্ড কোথায়? সে আসেনি, দেখছি না যে। ও আজ আসেনি, সে নাকি তার বাসায় গেছে। তা ছেলেটা কি বুইরা খাটাস নাকি কোনো হ্যান্ডসাম? দেখ, ওকে নিয়ে কিচ্ছু বলতে চাই না। আই জাস্ট হেড হিম, খবিস একটা ছোট লোকের বাচ্চা, কত শখ আমার বডিগার্ড হওয়ার। এদিকে কলেজ ঢুকে আয়রা ঋতুর সঙ্গে দেখা হয়। একবার আরমান যেখানে বসে সে সেদিকে তাকায়, কিন্তু দেখতে পায় না। আরমানকে না দেখে ঋতুকে জিজ্ঞেস করে, ঋতু, কি হয়েছে? সিনিয়ররা কোথায়? ওনাদের দেখছি না। না, আজ ভাইয়াদের দেখিনি। ও আচ্ছা। ছোট্ট জবাব দিয়ে মন খারাপ করে ক্লাসরুমে যায়। ক্লাসের প্রতি মন নেই। আয়রাকে মন খারাপ করে থাকতে দেখে ঋতু বলে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? আরে দূর, মন খারাপ হবে কেন? আয়রা তার বান্ধবীকে কথাটা বললেও মনটা বারবার আরমানকে দেখতে চাইছে। এদিকে জেরিন সামনের ব্যক্তিকে দেখে অবাক হয়ে বলে, আপনি কিছু বলবেন? যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করতে পারি? হ্যাঁ বলুন। আপনার পরিবারের সবাই রাফিয়া ম্যামকে মনে হলো খুব পছন্দ করেন, তবে আপনি ওনাকে পছন্দ করেন না কেন? ছেলেটার কথা শুনে জেরিন রেগে বলে, নান অফ ইউর বিজনেস, নিজের কাজে মন দিন, আমাকে নিয়ে ভাবতে হবে না। ইউ মে গো নাও। ছেলেটা মন খারাপ করে জেরিনের দিকে তাকিয়ে বলে, সরি ছোট ম্যাডাম, আমি ভুলে গিয়েছিলাম, আমি আপনার আম্মুর ম্যানেজার মাত্র। কথাটা বলে সিয়াম চলে যায়। ছেলেটা চলে গেলে জেরিন রিয়েলাইজ করে সে রাগের মাথায় ভুল
করে ফেলেছে, কিন্তু কিছু বলতে পারছে না। সায়রা তার আব্বুকে বলে শায়কের ফোন নম্বর নেয়। নম্বর নিয়ে ফোন করে আননোন নাম্বার দেখে ফোন রিসিভ করে না। তখন রাফিয়া বলে, কে ফোন দিচ্ছে সায়ক? জানি না, বুঝতে পারছি না। আমি রিসিভ করব? দর দেখ কে কল দিল। রাফিয়া ফোন রিসিভ করে কিছু বলার আগেই সায়রার রাগে চিৎকার করে বলে, ওই বডিগার্ড শালা, খ্যাত কোথায় রে তুই? তোকে আব্বু কিসের জন্য কাজে রেখেছে? বাসায় ঘুমানোর জন্য? তাড়াতাড়ি বাসায় বেয়াদব। রাফিয়া তো রীতিমতো হতভম্ব। ফোনের ওপাশে থাকা মেয়েটার কথা শুনে মেয়েটা বকবক করতে আসে। রাফিয়া শায়কের দিকে তাকিয়ে বলে, সায়ক, মেয়েটা কে? মেয়েটা কাকে কি বলছে? রাফিয়ার প্রশ্ন শুনে চট জলদি ফোনটা কেটে দেয় শায়ক। তারপর রাফিয়ার দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে আমি কি করে বলবো? হয়তো রং নাম্বারে হবে। কাকে ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছে হয়তো বুঝতে পারেনি, আর কথা বলার সুযোগ না দিয়ে মেয়েটা উল্টাপাল্টা বকে গেছে। শায়কের কথা রাফিয়া বিশ্বাস করে নেয়। শায়ক মনে মনে ভাবে, আল্লাহ বাঁচিয়েছে, ভাগ্যিস মেয়েটা আমার নাম নেয়নি। নাম নিলে তো আজ ফিয়ার কাছে ধরা খেয়ে যেতাম। কিন্তু ওই চেয়ারম্যানের মেয়ে এত রেগে আছে কেন? না, আজকে আমাকে জলদি যেতে হবে। কেক কাটার কাজ সেরে সবার থেকে বিদায় নেয়। রাফিয়াকে বিদায় দিয়ে তার আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু, এবার আমাকে যেতে হবে। এখনই চলে যাবি? আজকের দিনটা থেকে গেলে হয় না? ফিয়া মামুনিটাও তো ঠিক করে তোর সঙ্গে সময় কাটাতে পারলো না। কদিন থেকে মেয়েটা চলে যাবে। কিছু করার নেই মা, তুমি তো জানো আমার মিশন। সেই জন্য তো কিছু বলতে পারি না। বাবা শায়ক, জলদি মিশনটা শেষ করে ফিরে আয়। আমি ভেবে রাখছি এবার ফিয়া এলে তোদের বিয়ের কথাটা নিয়ে। আম্মু প্লিজ, এসব নিয়ে এখন কিছু বলো না, আমি এলাম। বলেই শায়ক বাইক নিয়ে বেরিয়ে যায়। বাসায় যেতে যেতে সন্ধে হয়ে যায়। বাসায় যেতেই মীরা এসে বলে, ওই তোকে ছোট ম্যাডাম ডাকছে। আপনি আমাকে তুই বলছেন কেন? আমি তো আপনার থেকে ছোট। ছোট তো কি? হ্যাঁ, ছোট তো কি? তুই হলি ম্যাডামের বডিগার্ড, আর আমি ছোট ম্যাডামের ডান হাত। তাই ম্যাডামের কাছে যখন তোর সম্মান নেই, আমি কেন তোকে সম্মান দেব? যা ভাগ, ম্যাম অপেক্ষা করছে তোর জন্য। ওকে, যাচ্ছি। শায়ক আর কিছু না বলে সাইরার রুমের দিকে যায়। পরের দিন আয়রা আরমানকে খুঁজে যাচ্ছে। এমন সময় আদনানের সঙ্গে দেখা হয়। আদনান দেখে আয়রার মন খারাপ। আদনান আয়রাকে দেখে বলে, বনু দাঁড়া। আদনানের কথা শুনে আয়রা দাঁড়িয়ে যায়। পেছন ফিরে আদনানের কাছে গিয়ে বলে, কিছু বলবে ভাইয়া? কি হয়েছে তোর? মন খারাপ মনে হচ্ছে। না না, মন খারাপ হবে কেন? আমি একদম ঠিক আছি ভাইয়া। কিছু প্রজেক্ট আছে তো, লিখতে হবে। আমি রুমে যাই। আচ্ছা ঠিক আছে, যা। তবে হ্যাঁ, কিছু হলে ভাইয়াকে বলতে ভুলিস না। মনে রাখবি, ভাইয়া অল টাইম তোর বনুর জন্য আছে। আয়রা আদনানের কথা শুনে আদনানকে জড়িয়ে ধরে। কান্না মিশ্রিত গলায় বলে, থ্যাংক ইউ ভাইয়া। চলে গেল আদনান। আয়রার চোখে আবারও পাগল লোকটাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেই লোকের কোনো খবর নাই। ওইদিকে জেরিনও মনে মনে সিয়ামকে খুঁজে চলেছে, কিন্তু জেরিনও খুঁজে পাচ্ছে না। জেরিন মন খারাপ করে সোফায় বসে টিভি দেখছে আর ফোনে গেম খেলছে। এমন সময় মিসেস খান এসে বলে, কি হয়েছে আমার প্রিন্সেসের? আচানক মায়ের আওয়াজ পেয়ে গেম থেকে বেরিয়ে তার মায়ের দিকে তাকায়। ফোন অফ করে সোফার একপাশে রেখে তার মায়ের বুকে মাথা ঠেকায়। তার মা এবার শিওর হয়ে গেছে তার মেয়ের কিছু তো হয়েছে, তাই মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মামুনিটার? আমার মনে হচ্ছে মামুনির মন ভাগ খুবই খারাপ। হ্যাঁ আম্মু, মন খুবই খারাপ। তুমি তো জানো আম্মু, আমি মানুষকে আঘাত দিয়ে কথা বলতে পারি না। আমি জানি তো মামুনি, আমার মামুনি জেনে বুঝে কখনো কাউকে কষ্ট দিবে না। তা আমার মামুনি কাকে কষ্ট দিয়েছে? তোমার ম্যানেজার সিয়াম সাহেবকে কাল না বুঝে ওনাকে একটু কষ্ট দিয়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে তুই ওর কাছে ক্ষমা চেয়ে নে। হ্যাঁ মা, আমি তাই করতে চাইছি, কিন্তু ওনাকে খুঁজে পাচ্ছি না। ওকে, আমি একটু কাজে পাঠিয়েছিলাম, ও এসে গেছে। আমার অফিস রুমে আছে, যা গিয়ে ক্ষমা চেয়ে নে। থ্যাংক ইউ মা। আচ্ছা জলদি রেডি হয়ে নিবি, ক্লাসে যেতে হবে। শিয়াম গিয়ে ছেড়ে আসবে। ওকে আম্মু। সাইরা অফিসের জন্য রেডি হচ্ছে। আমার সময় দরজায় এসে দাঁড়ায় শায়ক। শায়ক সাইরাকে দেখে শায়ক বলে ওঠে, ম্যাম, আপনি কি রেডি?
সায়রা সায়কের আওয়াজ পেয়ে দরজায় থাকা সায়কের দিকে তাকায়। সায়কের দিকে তাকিয়ে ছোট্ট একটা ক্রাশ খেলো যেন, কিন্তু সায়ককে বুঝতে দিল না। ক্রাশ খাওয়ার মতোই কিউট লাগছে সায়ককে। সায়ক একটা অ্যাশ কালারের একটা শার্ট পরেছিল, চুলগুলো সুন্দর করে কাটিং করা, হাতে একটা সিম্পল ওয়াচ, ঠিক হিরোদের মতো লুক। সায়রা মনে মনে ভাবে, ছি সায়ু, তুই কবে থেকে গরিবকে দেখে ক্রাশ খাওয়া ধরলি? নিজেকে সংযত কর সায়ু, এই খ্যাতের উপর তুই ক্রাশ খেতে পারিস না। দাঁড়া, ওর ব্যবস্থা করতে হবে। বলেই রুম থেকে বেরোতে গেলে সায়ক বলে, ম্যাম কোথায় যাচ্ছেন? আমার সাথে আসো। কিন্তু কোথায়? আসতে বলছি, আসবে, কোনো প্রশ্ন করবে না। সরি ম্যাম, চলুন। সায়ক সায়রার সঙ্গে যেতে লাগে। ওইদিকে আয়রা প্রজেক্ট লিখে কলেজ বেরিয়ে যায়। জেরিন তার মায়ের অফিসের বাইরে দাঁড়িয়ে সিয়ামকে ডাক দেয়। কয়েকবার ডেকে সাড়া না পেয়ে জেরিন ভেতরে ঢুকে দেখতে যায়। এমন সময় ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়ে দুটি শক্ত হাত আঁকড়ে ধরে। জেরিন কিছুক্ষণ চুপ থাকে। সে যখন অনুভব করে তার শরীরে কোনো ব্যথা পায়নি, তখন চোখ খুলে দেখে সিয়াম শক্ত হাতে তাকে ধরে রেখেছে। জেরিন সেভাবেই সিয়ামের বাহু ধরে থেকেই বলে, আপনি কোথায় ছিলেন? কখন থেকে ডাকছিলাম। সিয়াম যেন একটা ঘোরের মধ্যে ছিল। জেরিনের কথাটা মস্তিষ্কে পৌঁছাতে ঝটপট জেরিনকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলে, সরি ম্যাম, আমি খেয়াল করিনি, আর তখন আমি ওয়াশরুমে ছিলাম, তাই আপনার আওয়াজ পাইনি। ইটস ওকে অ্যান্ড সরি। সরি ফর হোয়াট ম্যাম? কালকের জন্য। কাল একটু ডিস্টার্ব ছিলাম, তাই তখন ওইভাবে কথাটা বলেছিলাম। সরি। আরে ম্যাম, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি, আমারই ভুল। না না, আপনার ভুল নেই। আচ্ছা, গাড়ি রেডি করুন, ক্লাসে যেতে হবে। ওকে ম্যাম। সিয়াম তার বড় ম্যাডামকে বলে গাড়ি নিয়ে দাঁড়ায় জেরিনের জন্য। এদিকে সায়রা তার আব্বুর কাছে যায় সায়ককে নিয়ে। সায়রার আব্বু সায়রা ও সায়ককে একসঙ্গে তার সামনে দেখে অবাক হয়ে বলে, মামনি কি ব্যাপার, এখানে কেন? আর ওকে নিয়ে এখানে? আব্বু, উনি আমার বডিগার্ড, তাই তো? এতে আবার প্রশ্নের কি হলো? আব্বু, উনি যেহেতু আমার বডিগার্ড, সেহেতু যা আমি বলবো সেটাই ওনাকে শুনতে হবে। হ্যাঁ শুনবো, বাট প্রবলেম কি সেটা তো বল। আব্বু, ওনাকে বডিগার্ডদের মতো পোশাক পরতে হবে। উনি যদি বডিগার্ডের পোশাক না পরে, তবে আমি ওনাকে আমার বডিগার্ড রাখবো না। ও এই ব্যাপার। আচ্ছা দাঁড়া, সায়ন তোমার কি সমস্যা হবে বডিগার্ডের পোশাক পরতে? না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, শুনে নিয়েছি মামনি, এবার যাও। ঠিক আছে আব্বু, চলি। এই যে আপনি চলুন। বলেই সায়রা সায়কের দিকে তাকিয়ে কথাটা বলে। সায়ক ইয়াস বলে সায়রার সঙ্গে চলে গেল। বাইরে আসতেই দেখে গাড়ি দাঁড় করা। সায়ক গিয়ে দরজা খুলে দাঁড়ায়। সায়রা গাড়িতে উঠে ড্রাইভার গাড়ি স্টার্ট করে। সায়ক পেছনে বসে আছে। হঠাৎ সায়রা সায়ককে বলে ওঠে, ওই খ্যাত, তোর বাসায় কে কে আছে? আর তুই আমাদের বাসায় কেন এলি কাজের জন্য? আসলে এইখানে আপনাদের পরিবারের মতো পরিবার একটাও নেই। এখানে আপনার বাবার নাম ডাক খুব, তাই আপনার আব্বুর কাছে এলাম। তোর নাম যেন কি? আমার নাম শায়ক আহমেদ। আগে কি করতে? দিনমজুরের কাজ করতাম ম্যাম। কথা বলতে বলতে অফিস পৌঁছায়। গাড়ি থেকে নামতেই সায়রা তার হাতের কোট নিয়ে সায়ককে দিয়ে বলে, এটা ধর। ম্যাম আমি হ্যাঁ তুই, তুই নয় তো কে আর? ম্যাম আমি আপনার বডিগার্ড, কোনো সার্ভেন্ট নয়। তোর না খুব শখ আমার বডিগার্ড হওয়ার? আমার বডিগার্ড হওয়া এত সহজ নয়। আজকের পর তোর জীবনটা পুরো হেল্প করে দেব। তাই যদি আমার এখানেই কাজ করতে হয়, তবে আমার কথা মতো কাজ করতে হবে, না হলে কাজ চলে যাবে। সায়ক সায়রার কথা শুনে অবাক হয়ে যায়। কিছু বলে না, সব মেনে নেয়। তারপর সায়রার হাত থেকে কোট নিয়ে নেয়। তারপর সায়রাকে উদ্দেশ্য করে বলে, ম্যাম চলুন। সায়রা আগে আগে অফিসের ভেতরে যায়। পেছনে সায়ক লিফট আসতে দুজনে ঢোকে। হঠাৎ করে লিফট ভর্তি হয়ে গেছে। একটা ছেলে সায়রাকে ধাক্কা দিতে যাবে, তার আগেই সায়ক তার দুই হাতের মধ্যে সায়রাকে নিয়ে নেয়। সায়রার অস্বস্তি হতে লাগে, বাট কিছু বলতে পারছে না। সায়রা অনুভব করে সায়কের গরম নিঃশ্বাস তার কাঁধে বরাবর পড়ছে। সায়রা না চাইতেও বারবার কেঁপে কেঁপে উঠছে। আবার ও একটা ছোট্ট ধাক্কা আসে আর সায়ক সায়রার দিকে আরো ঝোঁকে। সায়রার পাগল পাগল অবস্থা হয়। সায়রা ভয়ে লজ্জায় চোখ বুঝে নেয়।
আর সেই মুহূর্তটাকে অনুভব করতে লাগে। 8 তলায় এসে লিফট থামলে একে একে সবাই নামে। সায়ক ও সায়রা সেভাবেই দাঁড়িয়ে আছে। হঠাৎ সিকিউরিটির ডাকে দুজনের প্রস্তুতি সম্বিত ফিরে আসে। সায়ক সায়রাকে ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, সরি ম্যাডাম। ইটস ওকে, চল। বলেই সায়রা তার কেবিনে চলে যায়। সায়ক কি করবে বুঝতে না পেরে কেবিনের দরজায় দাঁড়িয়ে যায়। এমন সময় একটা মেয়ে এসে সায়কের সঙ্গে হ্যান্ডশেক করে বলে, হাই, আমি লারা। আপনি কে? আমি শায়ক আহমেদ, ম্যামের বডিগার্ড। ওয়াও, সত্যি আপনি বডিগার্ড হওয়ার যোগ্য। কত সুন্দর বডি। বলেই লারা মেয়েটা নিজের অজান্তেই সায়কের বুকে হাত দিয়ে স্লাইড করে দেখতে থাকে। সেটা সায়রার চোখ এড়ায় না। দৃশ্যটি দেখে সায়রার রাগে ফুঁসতে থাকে। সে মনে মনে বলে, এখানে এসেছিস বডি শো আপ করতে? দাঁড়া, করাচ্ছি তোর শো আপ। মেয়েদের টাচ খুব ভালো লাগে, এনজয় করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে না? এদিকে হঠাৎ মেয়েটার পরস্পরের সায়ক ঘাবড়ে যায়। মেয়েটার হাত সরিয়ে বলে, প্লিজ বিহেভ ইউর সেলফ, আমি ম্যামের বডিগার্ড। সায়কের কথা শুনে মেয়েটা বলে, আরে কুল বেবি, আমি তো জাস্ট একটু ছুঁয়ে দেখছিলাম। আর ম্যামের বডিগার্ড তো কি হয়েছে, তাই বলে কি ছুঁয়ে দেখা যাবে না? বেবি, তোমাকে আমার চাই অ্যাট এনি কস্ট। আমি তো প্রথম দেখায় পাগল হয়ে গেছি। উফ, কি বডি, মাশাল্লাহ, পার্সোনালিটি। কথাগুলো মনে মনে ভাবছিল মেয়েটার। ভাবনার মাঝে হঠাৎ সায়রা সায়ককে জাগে। সায়রার গলার আওয়াজ পেয়ে সায়ক মেয়েটার থেকে সরে সায়রার কেবিনে গিয়ে সায়রাকে বলে, ম্যাম ডাকছেন? তুই দরজায় দাঁড়িয়ে কি করছিলি? তুই আমার বডিগার্ড, তুই আমার সঙ্গে সঙ্গে থাকবি, তা না করে ওইখানে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে মজা নিচ্ছিস। সরি ম্যাম, আমি কিছু করিনি। ওই মেয়েটাই। ওই মেয়েটা কি? হ্যাঁ, মেয়েটা কি? কোন মেয়ের সাহস হবে প্রথম দেখায় অন্যের বডিতে টাচ করার? তুই অ্যালাউ না করলে? সরি ম্যাম। এভাবে হবে না, তোকে শাস্তি দিতে হবে, না হলে তোর মনে থাকবে না। যা এখন গিয়ে আমার জন্য গরম গরম ধোয়া উড়ানো কফি নিয়ে আয়। কফি খেলে যদি আমার মাথা একটু ঠান্ডা হয়। ওকে ম্যাম, যাচ্ছি। শালা, আমি ওই বজ্জাত মেয়ের বডিগার্ড নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি, বুঝতে পারছি না তোর। ওইদিকে সিয়াম জেরিনকে পেছনের সিটে বসিয়ে নিজে ড্রাইভারের পাশে বসে। সামনে লুকিং গ্লাস দিয়ে আর চোখে জেরিনকে দেখছে। দেখতে দেখতে হঠাৎ দুজনের চোখাচোখি হয়ে যায়। দুজনেই চোখ নামিয়ে নেয়। কিছুক্ষণ পর একটা 3 তলা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। সিয়াম জেরিনকে নামিয়ে দিয়ে বলে, ম্যাম এটাই আপনার সিঙ্গিং ক্লাস। ওকে, ভিতরে চলুন। দুজনেই লিফটে ওঠে। এক এক করে লিফট ভর্তি হয়ে যায়। সিয়াম জেরিনকে সবার থেকে আড়াল করে। জেরিনের এটা খুব ভালো লাগে। লিফট থেকে বেরিয়ে একটা কেবিনে ঢুকে দেখে একজন 30-32 বছরের মেয়ে গিটারে গান তুলছে। সামনে কয়েকজন বসে আছে। জেরিন গিয়ে ইশারায় বসতে চাইলে মেয়েটা ইশারায় বসতে পারে। সিয়াম বাইরে দাঁড়িয়ে আছে। গান শেষ হতেই মেয়েটা জেরিনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। 1 ঘন্টা ক্লাস করে ছুটি দেয়। সবাই চলে যায় দুজন বাদে। জেরিন উঠতে নিলে মেয়েটা ভরে ওঠে, কোথায় যাচ্ছ? বসো, তোমার সঙ্গে কথা আছে। কেমন আছেন আপনি? আমার খবর নেওয়ার কি কোনো দরকার আছে? আমি তো সরি, রাগ করবেন না প্লিজ। জেরিন ও মেয়েটার কথা শুনে সেখানে থাকা দুজন ছেলে মেয়ে অবাক হয়। তারা একটু বুঝতে পারে ম্যাম ও মেয়েটা পূর্ব পরিচিত, কিন্তু কিভাবে সেটাই বোঝে না। মেয়েটা প্রশ্ন করে তার ম্যামকে। তার ম্যাম জানায়, ও আমার পরিচিত। আমি ভাবিনি আমি ওকে এখানে পাবো। ছেলে মেয়ে দুটো চলে যায়। এবার জেরিন মেয়েটাকে বলে, সরি, সেদিন তারা ছিল তাই আর দেখা করতে পারিনি। আর সেদিনের পর ভাবিনি আবার আপনার সঙ্গে দেখা হবে। সেই একটা অপরিচিত মেয়ের সঙ্গে কেন কথা বলবে? আমি তো আর আপন কেউ না। আচ্ছা, আর অভিমান করতে হবে না। সরি, আজ যখন দেখা হয়েছে তখন আজকের পর রোজ দেখা হবে। সত্যি তো? সত্যি ম্যাম। ওই মেম কি? হ্যাঁ মেম কি? একদম মেম বলবে না। তাহলে কি বলবো? আপু বলবে, বুঝেছো? বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যদি শর্ত মানো তবে আপু বলতে পারি, নয়তো না। আচ্ছা বলো তোমার শর্ত। তুমি যদি আমাকে সত্যি বোন মনে করো তবে তুমি আমাকে তুই করে বলবে। যদি তুই না বলো তবে আমিও আপু বলবো না। ওকে, তাই হবে। ভাগলি বোন আমার। আচ্ছা, তুই একা এসেছিস?
না, আমার আম্মুর ম্যানেজার আমাকে নিয়ে এসেছে। আচ্ছা, আজ তাহলে বাসায় যা, কাল আবার দেখা হবে। আর হ্যাঁ, তোর ফোন নাম্বারটা দিয়ে যা। ওকে আপু, 90251093। জেরিন নাম্বার দিয়ে বাইরে এসে দেখে সিয়াম চেয়ারে বসে ঘুমাচ্ছে। সেটা দেখে অজান্তেই জেরিনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ওইদিকে আয়রা আরমানকে খুঁজে পায় না, মন খারাপ করে আছে। এখন তার ফ্রেন্ড ঋতু এসে বলে, আয়ু, কি ব্যাপার বলতো তোর? আজ 2 দিন দেখছি মন খারাপ করে আছিস। কিছু হয়েছে তোর? আমার কি হয়েছে সেটা পরে জানবি, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবি। প্রশ্ন? কি প্রশ্ন? ধর, একটা ছেলে একটা মেয়েকে রোজ কোনো না কোনোভাবে কষ্ট দেয়, তারপরেও সেই মেয়েটা ছেলেটাকে মিস করে, তার মানে কি বলতে পারিস? আয়রার কথা শুনে ঋতু একটু চিন্তায় পড়ে গেল। তারপর কিছু একটা ভেবে বলে, আমার কি মনে হয় জানিস, ওই মেয়েটা ছেলেটাকে ভালোবাসে। কি বলছিস? যে ছেলেটার জন্য মেয়েটা যন্ত্রণা সহ্য করে, তাকে কি করে ভালোবাসতে পারে? হয় বান্ধবী, যে যাকে বেশি মিস করে তাকেই তো ভালোবাসে। এর মানে কি ওই মেয়েটা ছেলেটাকে ভালোবেসেছে? হয়তো বাসে, সেটা শিওর কিনা সেটা মেয়েটাকে রিয়েলাইজ করতে হবে। আয়রা ঋতুর কথা শুনে ভাবতে থাকে। তারপর কিছু একটা ভাবতে লাগে আর মুচকি মুচকি হাসছে। আচানক আয়রাকে হাসতে দেখে ঋতু অবাক হয়। সে মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, এখনই না ওর মন খারাপ ছিল? এর মধ্যে কি এমন হয়ে গেল যে ওর হাসি পাচ্ছে? ঋতু আয়রার কথা ভেবে চিন্তা করছে। অন্যদিকে সায়রা অফিসে বসে কাজ করছে আর তার চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে সায়ক। সায়রা হঠাৎ সায়ককে বলে, একটু পর আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে। জি ম্যাডাম, কোথায় যাবেন? ডালমিয়া টি স্টল কোম্পানি। ওকে ম্যাডাম, আমি গাড়ি রেডি করছি। সায়ক গাড়ি রেডি করতে যায়। ওদিকে ঋতু চিন্তা ভাবনা বাদ দিয়ে আয়রাকে বলে, আয়ু, কি ব্যাপার বলতো? একটু আগেই দেখলাম তুই মন খারাপ করেছিলি, এখন হঠাৎ করে মুচকি মুচকি হাসছিস। আমাকে বলবি? আমি কিন্তু তোর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, আর ব্ল্যাকমেল করতে হবে না, আমি তোকে সবই বলছি। হ্যাঁ বল, কি হয়েছে আর? তুই তো আমাদের সিনিয়র আরমান ভাইকে জানিসই। হ্যাঁ জানি তো, কি হয়েছে? ওনার কিছু হয়নি। তাহলে ওনার কথা বলছিস? ওনাকে নিয়েই তো সব। মানে ক্লিয়ার করে বলবি, আমি কিছুই বুঝতে পারছি না। আজকে তোকে 2টা সিক্রেট বলবো। সিক্রেট? কেমন সিক্রেট? আসলে আমাদের সিনিয়র আরমান ভাই হচ্ছে আমার কাজিন চাচাতো ভাই। কি? আরে চুপ, কি করছিস? আরেকটা কথা শুনলে তো হার্ট অ্যাটাক কি করবি মনে হয়। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বল। আরেকটা হচ্ছে, আমি মনে হয় আমার চাচাতো ভাইয়ের প্রেমে পড়েছি। হ্যাঁ তুই? ঋতুর কথাটা শুনে জোরে চিৎকার করে। কথাগুলো বলতে যাবে তার আগে আয়রা ঋতুর মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, কি করতে যাচ্ছিস তুই? মার খাবি নাকি? আয়রার হাত সরিয়ে আস্তে করে বলে, সরি সরি, অ্যাক্সিডেন্টে দেরি হয়ে গেছে। আচ্ছা ওসব ছাড়, আর এখন বল আমার পাশান সাইয়াটা কোথায়? ওনাকে না দেখে আমার মন যায় যায় অবস্থা। আমিও তো দেখি নাই তোর মজনুকে। এমন সময় কলেজের গেট দিয়ে ঢুকছে আরমান। বাইকের পেছনে একটা সুন্দরী ললনা, যাকে দেখে আয়রা তেরি বেগুনে চলছে। আয়রা রেগে ঋতুকে জিজ্ঞেস করে, ঋতু, ওনার বাইকের পেছনে আমার সতীনটা কেড়ে? সেটা তো বুঝতে পারছি না সোনা, তবে এই চিন্তা নেই, আমরা খোঁজ নিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি কর, কি আমার জিনিসে হাত দিতে চাই আমিও দেখি। সায়ক সায়রার সঙ্গে সঙ্গে থাকে। অফিসের লাঞ্চ টাইমে একটা রেস্টুরেন্টে যায়। সায়ক বলে, ম্যাম, এখানে এলেন যে? মানুষ রেস্টুরেন্টে কি করতে আসে? খেতে ম্যাম। তাহলে আমিও সেটাই করতে এসেছি, লাঞ্চের সময় লাঞ্চ করতে এসেছি। ও সরি ম্যাম, বুঝতে পারিনি। এমন সময় একটা সুদর্শন ছেলে এসে সায়রার সামনে দাঁড়ায়। ছেলেটাকে দেখে সায়রা বলে, তুমি এখানে? বেবি, আমি। কেমন আছো? অনেকদিন পর দেখা। তোমাকে আমার সামনে আসতে কে বলেছে? আরে বেবি, কুল। ম্যাডাম থেকে দূরে থাকুন। হঠাৎ সায়ক ছেলেটার উদ্দেশ্যে কথাটা বলে ওঠে। কোনো ছেলের গকার ভয়েস শুনে ছেলেটা সামনে তাকায়। সায়ককে দেখে বোঝার চেষ্টা করে। তখনই সায়ক আবার বলে, আপনি আমার ম্যামকে ডিস্টার্ব করছেন কেন? ওই তুই কে রে? আমি সাইরা ম্যাডামের বডিগার্ড, তাই বডিগার্ড থাকতে
আপনি ম্যামকে কিছু করতে বা বলতে পারবি না। বাহ বাহ বেবি, তুমি আবার বডিগার্ড রেখেছো? এই 2 টাকার বডিগার্ড তোমাকে কেমন রক্ষা করে আমিও দেখছি। বলেই ছেলেটা সেখান থেকে চলে যায়। ওইটার এসে খাবার দিয়ে যায়। সায়রা খেতে যাবে এমন সময় সায়ককে বলে, তুইও খেয়ে নে, অনেক বেলা হলো। কিন্তু ম্যাম। যা বলছি তাই শোন। ওকে ম্যাম। সায়ক অন্য একটা টেবিলে বসে খাবার অর্ডার দেয়। সায়রা অন্য টেবিলে বসে খাচ্ছে আর একটু পরপর আর চোখে দেখছে। ওইদিকে সিয়াম জেরিনকে নিয়ে কলেজে যায়। ম্যাম, আপনার কলেজে এসে গেছি। এটাই আমার কলেজ? জি ম্যাডাম, এটাই আপনার কলেজ। ম্যাম, আপনাকে ট্রান্সফার করে এই কলেজে ভর্তি করেছেন। ওকে, আপনি যান, আমি ভিতরে যাচ্ছি। আর কলেজ ছুটির পর আমি আপনাকে ফোন করে দিব, তখন আসবেন। ওকে ম্যাম। সিয়াম চলে যায়। জেরিন কলেজের গেটে পা দিতেই কয়েকটা সিনিয়র ছেলে মেয়ে জেরিনকে ডাকে। জেরিন আশেপাশে তাকিয়ে বুঝতে পারে ছেলেগুলো তাকেই ডাকছে। সে কিছু না বলে ছেলেগুলোর কাছে গিয়ে বলে, আমাকে ডাকছিলেন মিস্টার? হ্যাঁ খুকি, আমি ডাকলাম। তা খুকি কাকে চাই? ভাইয়া, আমি কলেজে নতুন, আজই ট্রান্সফার নিয়ে এসেছি। ও তাই নাকি বেবি? তা বেবি অন্য কলেজ থেকে বাদ দিয়ে এই কলেজে কেন এলে? এসেছি কারণ আমার আম্মু চায়নি আমি বিদেশ থেকে স্টাডি কমপ্লিট করি। ও তাই? তা বেবি। বলে আর কিছু বলতে যাবে এমন সময় সেখানে একটা মেয়ে এসে তাদের বলে, এই তোরা আবার র্যাগিং করছিস? মেয়েটাকে দেখে ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। জেরিন মেয়েটাকে দেখে কতক্ষণ চুপ করে থাকে। হঠাৎ মেয়েটার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। সে মেয়েটাকে বলে, কিছু বলছিলেন আপনি? বলছি আপনি কি? আর এখানে? আমি জেরিন খান, এই কলেজে ফাইনাল ইয়ারে আজই ভর্তি হয়েছি। আপনি কে? আর থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। ইটস ওকে, সমস্যা নেই। আমি আয়রা চৌধুরী, আমিও ফাইনাল ইয়ারে। উই ক্যান বি ফ্রেন্ডস। ইয়েস, হোয়াই নট। বলেই দুজনে হাত মেলায়। এমন সময় সেখান আরিফ ও নিশাত আসে। নিশাত বলে, আয়ু চল চল। নিশাতকে হাঁপাতে দেখে আয়রা বলে, আই কি হয়েছে? ওভাবে হাঁপাচ্ছিস কেন? আর কোথায় যাব? ওইদিকে আরমান ভাইয়া বাইক রেসিং করবে বলে তৈয়ারি করছে। কি কি বললি? উনি রেসিং করবে? কদিন আগে রেসিং করতে গিয়ে পড়ে পা ভেঙেছিল, আবার সেই কাজ? দাঁড়া তো দেখছি। বলেই আয়রা এক দৌড়ে রেসিং এর দিকে যায়। এদিকে জেরিন অবাক হয় আয়রার এমন বিহেভ দেখে। জেরিন ঋতুকে বলে, আয়রা কোথায় গেল? আর আরমান ভাইয়াকে? আরমান হলো আয়রার চাচাতো ভাই আর আমাদের সিনিয়র কলেজের ভিপি। ও আচ্ছা, চল ওখানে যাই, কি হচ্ছে দেখি। জেরিন কিছু বলবে তার আগেই নিশাত ও আরিফ বলে ওঠে, ঋতু মেয়েটাকে? ওর নাম জেরিন, আজ থেকে ও আমাদের ফ্রেন্ড। আর জেরিন, এরা নিশাত ও আরিফ। আরিফ এবার জেরিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি আরিফ, ফাইনাল ইয়ারে অনার্স নিয়ে পড়ছি। তুমি? আমি জেরিন খান, আমি ফাইনাল ইয়ারে ইংলিশ অনার্স নিয়ে। তোদের আলাপ পরিচয় পরে হবে, এখন চল দেখি কি হলো ওখানে। সবাই সেদিকে ছুট লাগালো। এদিকে সায়রা ও শায়ক অফিসে ফিরে আসে। সায়রা একটা মিটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, শায়ক বাইরে ছিল। এমন সময় সেই মেয়েটা আবারও শায়কের সঙ্গে কথা বলছে গায়ে পড়ে। আরে শায়ক, আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন? আপনি এখানেও? দেখুন, আপনি আমার থেকে দূরে দেখুন, ম্যাম দেখলে রাগ করবেন। আরে আপনি ম্যামকে এত ভয় পান কেন? আর ম্যাম এখন ব্যস্ত, ওনার মিটিং শেষ হতে দেরি হবে। চলুন আমরা কফি খেয়ে আসি। না, আপনি যান, আমি এখান থেকে যেতে পারবো না। আরে চলুন না। বলেই লারা শায়কের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। এমন সময় সেখানে সায়রা চলে আসে। সায়রা বাইরে এসে এমন কিছু দেখবে আশা করেনি। সায়রা রাগে কটমট করে শায়কের দিকে তাকিয়ে আছে। শায়ক সায়রাকে দেখে ভয় পেয়ে যায়। সে লারার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, সরি ম্যাম, বিশ্বাস করুন আমি ওনার সঙ্গে যেতে চাইনি, উনি জোর করে। তুই কেমন বডিগার্ড হয়েছিস? একটা মেয়ের সঙ্গে পারিস না তো আমাকে কিভাবে প্রোটেক্ট করবি? সরি ম্যাম, এরপর এমন আর কখনো হবে না। মিস লারা, আপনি আমার কেবিনে আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। বলি আর 1 মিনিট না দাঁড়িয়ে হনহন করে নিজের কেবিনে চলে যায়।
সায়ক এসে দরজায় দাঁড়ায়। লারা ভেতরে গিয়ে সায়রাকে বলে, সরি ম্যাম, আসলে ওই স্টপ, নো মোর ওয়ার্ডস, ইউ আর ফায়ার। ম্যাম প্লিজ, আর কখনো হবে না প্লিজ ম্যাম, এভাবে বার করবেন না। আমার অফিসে কোনো বেয়াদবি আমি পছন্দ করি না। আর তুমি আমার অফিসের ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করবে আর আমি আমার অফিসে সেটা সহ্য করব? নো, নেভার। সায়রা লারার আর কোনো কথা না শুনে অফিস থেকে বার করে দেয়। লারা কান্না করতে করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে একবার সায়কের দিকে তাকায় আর যেতে যেতে মনে মনে বলে, মিস সায়রা, আপনি এই বডিগার্ডের জন্য আমার চাকরি নট করলেন না, এর মাসুল আপনাকে পেতে হবে। তখন আমিও দেখব আপনার ওই বডিগার্ড কিভাবে আপনাকে বাঁচায়। কথাটা ভেবে লারা অফিস ছেড়ে চলে যায়। সায়রা দরজার কাছে সায়ককে দেখছে আর ভাবছে, এই ছেলেটা কেন আমাকে পাগল করেছে? কেন জানি ওকে অন্য কারোর সঙ্গে সহ্য করতে পারি না। আমি তো খ্যাত ছেলেদের সহ্যই করতে পারি না, তবে কেন এই বডিগার্ডের উপর আমি দুর্বল হয়ে পড়ছি? অফিস শেষ করে সায়রা বাসায় এসে তার মার কাছে গিয়ে বলে, আম্মু কি আছে, খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা দিচ্ছি, ফ্রেশ হয়ে আয়। আম্মু বনু এসেছে? হ্যাঁ, ওর রুমে। সে কখন কলেজ থেকে এসেছে কিন্তু রুম থেকে বার হচ্ছে না। কেন, কি হলো ওর? কিছুই তো বুঝতে পারছি না। ওকে, তুমি খাবার রেডি করো, আমি বনুকে নিয়ে আসছি। বলেই সায়রা বাইরে এসে দেখে আরমান এসেছে। সায়রা দেখে আরমানকে কেমন বিধ্বস্ত লাগছে। ওইদিকে সিয়াম কলেজ থেকে জেরিনকে বাসায় নিয়ে আসে। জেরিন আসতে তার ভাবি বলে, ননদিনী, ওয়েলকাম ব্যাক। কেমন কাটলো প্রথম দিন? খুব ভালো কেটেছে ভাবি। ভাবি, আম্মু আর ভাইয়া কোথায়? আম্মু অফিসে আছে, তোমার ভাই হসপিটালে। আচ্ছা বুঝলাম। আর ছোট ভাইয়া আসেনি? না, ভাইয়া আসেনি। আচ্ছা, খেতে দাও। ওকে, দিচ্ছি। জেরিন খেয়ে রুমে যায়। সায়রা আয়রার রুমে যাবে, পেছনে সায়ক যাচ্ছে। তখন সায়রা সায়ককে বলে, এই তুই কোথায় যাচ্ছিস? ম্যাম, আমি তো আপনার বডিগার্ড, আমি তো সবসময় আপনার সঙ্গেই থাকবো, তাই না? হ্যাঁ, তুই আমার মাথায় করে নাচ, অসভ্য। আপুজি কেন ওই অসভ্য লোকটাকে আমার সঙ্গে বেঁধে দিয়েছে আল্লাহ মালুম। কথাটা বিড় করে আয়রা দরজার বাইরে দাঁড়িয়ে নক করে। আয়রা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কে? সায়রা বলে, বনু, আমি। দরজাটা একটু খোল। আপু প্লিজ, আমাকে এখন জ্বালাস না। আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। সায়রা বুঝলো আরিয়ার মুড কোনো কিছু নিয়ে খারাপ হয়ে আছে, তাই কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পেছন পেছন সায়ক। সায়রার রাগ হচ্ছে, তাই সে সায়কের দিকে একবার তাকিয়ে মনে মনে বলে, ওই বাচ্চাটা যদি কিছুদিন আমার থেকে দূরে থাকতো তাহলে আগের মতো থাকতে পারতাম। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, সারাক্ষণ পিছু পিছু ঘুরছে, নিজের বলতে কিচ্ছু নাই। এ আমার বডিগার্ড হয়ে আসার পর থেকে আমার সব কিছু এলোমেলো লাগছে। মাঝে মাঝে তো নিজের মনকেও কন্ট্রোল করতে পারি না। একে আমি আর সহ্য করতে পারছি না। না, কিছু একটা করতে হবে। এইসব ভাবতে ভাবতে এগোচ্ছিল। বেখেয়ালে দেওয়ালে ধাক্কা লাগতে গেলে সায়ক গিয়ে সায়রাকে জড়িয়ে ধরে খুঁড়িয়ে নিতে গেলে দুজনে ফ্লোরে পড়ে যায়। সায়রা সায়কের ওপর, দুজনেই দুজনকে অপলক দৃষ্টিতে দেখে। হঠাৎ কিছু একটা ভেবে সায়ক সায়রাকে ছেড়ে উঠতে পারে না, কারণ সায়রা তখনও সায়কের ওপরে ছিল। তাই হাত স্লিপ করে আবার শুয়ে পড়ে। আর ওঠার ধরুন সায়রার সঙ্গে অপ্রত্যাশিত চুমু খেয়ে যায়। সায়ক কি বলবে বুঝতে পারে না। সায়ক তার সমস্ত শরীরের ভার মেঝেতে ছেড়ে দেয়। আর সায়রা তখনও সায়কের ওপরে ছিল। আচমকা এমন কিছু হয়, সায়রা কি বলবে বুঝতে পারে না। তারপর ইতস্তত করে সায়কের ওপর থেকে উঠে নিজের রুমে চলে যায়। সায়ক শুয়ে শুয়ে মুচকি হেসে ওঠে। তারপর উঠে সায়রার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। রাত 10টা। সায়রা ও তার পরিবারের সবাই খেয়ে নেয়, শুধু আয়রা বাদে। আরমান বিষয়টা দেখে চিন্তিত হয়। ওইদিকে জেরিন নিজের বেলকুনিতে দাঁড়ায়। নিচের বাগানে একজন হাঁটাহাঁটি করছিল। জেরিন আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান গায়। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জেলে ছিল, সূর্যে আলোটাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যে আলোটাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। নিচে বাগানে ঘোড়া ব্যক্তিটা মন দিয়ে গানটা উপভোগ করছিল। এমন সময় জেরিনের মা জেরিনকে ডাকতেই জেরিন গান থামিয়ে বাইরে যায়। ওই ব্যক্তিটা একবার বেলকনির দিকে তাকিয়ে বিড় করে বলে, অসাধারণ গান কিউটি পাই। এমনিতেই আমি আপনার জন্য পাগল, তার উপর আপনার এই গান, আমি তো পাগল হয়ে যাচ্ছি। কবে আপনাকে বলতে পারবো আমার মনের কথা, কবে বুঝবেন আপনি আমি যে আপনাকে। কথাটা শেষ হওয়ার আগেই ব্যক্তিটার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে চলে যায়। অন্য পাশে আর একজন ডেভিল হাসি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবিডল শুধুই আমার হবে। বেবিডল আমার না হলে আর কারো হবে না। তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে ভাবছিস আমার বেবিডল তোর হবে? কথাটা বলেই ছেলেটা ভেতরে চলে যায়। এদিকে আরমান আয়রার রুমে গিয়ে দরজায় টোকা দিয়ে বলে, আয়ু দরজা খোল, তুই কেন এমন করছিস? আয়রা ফোনও সাড়া দেয় না। আরমানের খুবই রাগ হচ্ছে। রেগে আবার বলে, আয়ু দরজা খুলতে বলছি, কিন্তু কথা না শুনলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার আরমানের রাগী গলার ভয়েস শুনে আয়রা দরজা খুলে আবারও খাটে গিয়ে বসে। আরমান একটা চেয়ার টেনে বসে বলে, কি হয়েছে তোর, বলবি? এইভাবে কেন বসে আছিস? আমাকে খুলে বল, কি করেছি আমি? কেন এমন করছিস? তুই যদি এমন করিস সবাই কিভাবে বলতো? অন্তত বাড়ির সবার কথা তো ভাববে। আমি কে আপনার? আমি তো কেউ না। আমি যদি কেউ হতাম তাহলে আপনি আমার কথা শুনতেন, বুঝতেন, কিন্তু আপনি তো তেমন কিছুই করেননি। আপনার মতনই করেছেন। আপনাকে বারবার বারণ করেছি, বলেছিলাম বাইক রেসিং করবেন না, তারপরেও আপনি রেসিং করেছেন ওই মেয়েটার সঙ্গেই। মেয়েটা আপনাকে জড়িয়ে বসেছিল আর আপনি সব এনজয় করেছেন। বাহ! আর এখন বলছেন আমার দোষ কোথায়, আমি কি করেছি? আপনি যান আপনার গার্লফ্রেন্ডের কাছে, ওর সঙ্গেই থাকুন। আমি করলাম না করলাম, আমি ভালো আছি কি খারাপ আছি সে খবর আপনাকে ভাবতে হবে না। আমাকে আমার মতো করে ছেড়ে দিন, আমি আপনাকে সহ্য করতে পারছি না। আই জাস্ট হেট ইউ, গো, লিভ মি অ্যালোন। আয়ু আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি এগুলো করেছিলাম শুধুমাত্র তোকে জ্বালানোর জন্য, আর কিচ্ছু না। আর ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড নয়, ও জাস্ট আমার ফ্রেন্ড। আমি শুধু তোকে জ্বালাতে চেয়েছিলাম। তুই কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি? কি বললে ভাইয়া? তুমি আমাকে ভালোবাসো কবে থেকে? তুমি আমার ভাইয়া হয়ে সব কি করে বলতে পারো? হ্যাঁ ভাইয়া, আমি তোর ভাইয়া, তবে কাজিন ব্রাদার। আর আমি জানি না আমি কিভাবে কখন তোর প্রেমে পড়েছি, এতটুকু জানি আমার তোকে চাই। আচ্ছা তুই বলতো, তুই আমাকে চাস না, তাহলে আমার সাথে ওই মেয়েটাকে দেখে কেন চলছিলি? তুই যদি আমাকে নাই চাস তাহলে আমি তোকে ডিস্টার্ব করবো না, কথা দিলাম। আয়রা বুঝতে পারে না আরমানের বলা কথাগুলো কেন তাকে পীড়া দিচ্ছে। আরমানের কথাগুলো শুনে চিন্তিত হয়ে পড়ে। কি করবে বুঝতে পারে না। তার মাথায় একটা চিন্তা যে তার আরমান ভাইয়া কি বলছে, কেন তার আরমান ভাইয়া তার সঙ্গে এমন করছে। ডিস্টার্ব করবে না বলতে সেটা কেন সহ্য হচ্ছে না। আয়রা নিজের অজান্তেই আরমানকে জড়িয়ে ধরে বলে, না, আপনি আমাকে ডিস্টার্ব করবেন, যেটা করতে মন চাই সেটাই করবেন, তবুও আমার থেকে দূরে যাবেন না ভাইয়া। আপনি দূরত্ব আমাকে পাগল করে দিচ্ছে। এরকম আর কিছুদিন চললে আমি।
আয়রা আর কিছু বলতে যাবে তার আগে আরমান ভাই আয়রার ঠোঁটের ওপর হামলা করে। আয়রা কিছু বুঝে ওঠার আগেই আরমান আয়রার ঠোঁট চুষতে থাকে। আয়রাও আরমানের গলা জড়িয়ে ধরে, মাথার পেছনের চুল আঁকড়ে ধরে সেও রেসপন্স করে। এই প্রথম আয়রার থেকে রেসপন্স পেয়ে আরমান যেন পাগল হয়ে যাচ্ছে। সে নিজের মধ্যে নাই, দুজন দুজনকে পাগলের মতো কিস করে যাচ্ছে। এভাবে প্রায় 10 মিনিট যাওয়ার পর আরমান আয়রাকে ছাড়ে। দুজন হাঁপাচ্ছে। আয়রা লজ্জায় মুখ ঢেকে ফেলে। আয়রা লজ্জা মিশ্রিত মুখ দেখে আরমান হাসে। ওইদিকে খাবার টেবিলে বসে আছে জেরিন, তার আব্বু আম্মু ও ভাইয়া, আর তার ভাবির ভাই জেরিনের হাত ধরে টেবিলের নিচ দিয়ে সেটা দূর থেকে ফলো করে একজন। জেরিন ঝটকা মেরে হাত সরিয়ে নেয়। তখন ছেলেটা জেরিনের কানের কাছে ফিস ফিস করে বলে, বেবি ডল, আর কিছুদিন তারপর তুমি নিজেই তোমার হাত ধরতে দিবে। সেগড়ে বালি, আপনি আমার থেকে দূরে থাকবেন, না হলে তার ফল খুবই খারাপ হবে বলে দিলাম। না হলে ভাবিকে বলতে বাধ্য হব। কথাটা যেন মাথায় থাকে। আরেকবার যদি দেখি আপনি আমার আশেপাশে ঘুরছেন, আমাকে কিছু করার চেষ্টা করছেন, তার ফল খুবই খারাপ হবে। আরে বেবি ডল, এত রাগ করো কেন? আমাদের বাসর ঘরে তোমাকে খুব আদর করব, দেখবে সেই মজা পাবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আয়রা তার হাতটা শক্ত করে মুঠো করে ফেলে। খাবার টেবিলে সবাই বসে আছে, সিন ক্রিয়েট হবে এটা ভেবে আয়রা তখন কিছু বলেনি। চুপচাপ খাবার খেয়ে ওপরে চলে যায়। আর একটা মানুষ যে কিনা ফলো করে যাচ্ছিল তার আয়রাকে, তার রাগে চোয়াল শক্ত হয়ে যায়। ওইদিকে শায়ক সায়রার কাছে গিয়ে বলে, সায়রা ম্যাম, আমার আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বল, কি বলতে চাস? ম্যাম, আমাকে যদি 1 মাসের জন্য ছুটি দিতেন তাহলে খুব ভালো হতো। হোয়াট? 1 মাসের ছুটি? এত লং ছুটি কিসের জন্য? 2-3 দিন মানা যায়। তা কোথায় যাবি তুই? ম্যাডাম, গ্রামের বাড়ি যেতে হবে। আম্মুর শরীর খুবই অসুস্থ। আম্মু বারবার আমাকে যেতে বলেছে। এবার যদি না যাই তাহলে আম্মু কষ্ট পাবে। আল্লাহ আমার মনের কথা শুনেছে। যাক, এবার এই আপদটা বাড়ি থেকে বিদে হবে। আমি কিছুদিনের জন্য একটু নিজের মতো করে থাকতে পারবো। কিন্তু আমি যে খুশি হয়েছি এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। ঠিক আছে, আব্বুর কাছে যা, আব্বুর থেকে পারমিশন নিয়ে আয়। আব্বু যদি পারমিশন দেয় তাহলে তুই যেতে পারিস, আমার কোনো সমস্যা নেই। দেখ আব্বু কি বলে। আব্বু পারমিশন দিলে গিয়ে ঘুরে আয়, আমার কোনো সমস্যা হবে না। ওকে ম্যাডাম, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। 2 মাস পর, আজ 2 মাস কেটে গেল। এই 2 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আয়রা ও আরমান চুটিয়ে প্রেম করছে। এদিকে সায়রার মন খারাপ, শায়কের কোনো খবর নাই। 1 মাস বলে আজ এলো না। এমন সময় সায়রার ফ্রেন্ড রোদেনা আসে তাদের বাসায় ঢুকতে গিয়ে আদনানের সঙ্গে ধাক্কা খায়। রোদেনা সরি বলে আদনানকে বলে, ভাইয়া সরি, আমি দেখিনি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কোথায় যাচ্ছেন ভাইয়া? কলেজে যাব। তুমি এখানে? হ্যাঁ ভাইয়া, ওই সায়ুর কাছে এলাম। আজ কয়েকদিন সায়ুর ঠিক করা অফিসে আসছে না, সমস্ত কাজ অগোছালো হয়ে আছে, তাই দেখতে এলাম ও ঠিক আছে কিনা। ও আচ্ছা, ভালো, যাও। সায়ু মনে হয় ওর রুমে আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আদনান বেরিয়ে যায়। রোদেনা সায়রার রুমে যায়। রুমে সায়রাকে না পেয়ে বাইরে খুঁজতে খুঁজতে আসছিল। এমন সময় আয়রার সঙ্গে দেখা হয়। তখন রোদেনা আয়রাকে দেখে জিজ্ঞেস করে, আয়ু কেমন আছো? আরে রোদেলা আপু যে, আমি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। সায়ু কোথায়? ওর রুম দেখে এলাম, পাইনি। ও আপুকে খুঁজছো? আপুকে দেখলাম ছাদে যেতে। ও আচ্ছা, থ্যাংক ইউ। বলেই রোদেনা এক দৌড়ে ছাদে যায়। এদিকে আয়রা সিঁড়িতে পা দিবে এমন সময় একটা হাত আয়রাকে হ্যাচকা টান দিয়ে নিয়ে গিয়ে দেওয়ালে চেপে ধরে। আচানক এমন কিছু হওয়ায় আয়রা ভয় পেয়ে যায়। ভয়ে চোখ বন্ধ করেছিল। আস্তে আস্তে চোখ খুলে তাকায়, কারণ সে জানে তাকে কে এইভাবে নিয়ে এসেছে। তার তো এই স্পর্শ ভালোভাবেই জানা, তাই সে চোখ খুলেই প্রশ্ন করে, এসবের মানে কি? এসি? পুতুল, তোর এসি আজ খুব হট হয়ে আছে, একটু ঠান্ডা করে দিক প্লিজ। কি বলছেন আপনি এসব? এটা বাসা, ভুলে যাচ্ছেন আপনি? কেউ দেখে ফেললে কি হবে? ছাড়ুন আমাকে। প্লিজ পুতুল, একটু সাহায্য কর, না হলে যে আমি ব্লাস্ট হয়ে যাব। বোঝার চেষ্টা কর না পুতুল।
বলি আরমান আয়রার ঘাড়ের ওপর ঘন ঘন শ্বাস নিচ্ছে। আয়রা আরমানের এমন আক্রমণে পাগল হয়ে যাচ্ছে। আয়রারও শ্বাস ঘন হচ্ছে, তারও মাতাল মাতাল লাগছে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না, শরীরের ভর ছেড়ে দেয় আরমানের বাহুতে। আরমান তার প্রেয়সীকে নিজের বুকে আগলে নেয় এবং একটা ডিপলি কিস করে ঘাড়ে। ওইদিকে রোদেলা ছাদে গিয়ে দেখে সায়রা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রোদেলা পেছন থেকে সায়রাকে জড়িয়ে ধরে। সায়রার কোনো হেলদোল নেই। তখন রোদেলা সায়রার সামনে গিয়ে বলে, কি হয়েছে জানো? এভাবে আনমনা হয়ে কি ভাবছিস? তুই তো এমন ছিলি না। আমার সেই চঞ্চল সায়ু বেবি কই? তোর সেই সায়ু বেবি হারিয়ে গেছে। রোজ জানি না কবে আবার সে ফিরে আসবে। কি হয়েছে আমাকে বলা যায় না? বল না বেবি। তুই তো আমার বডিগার্ড সাহেবকে জানিস। ও 1 মাস ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে। ও যাওয়ার পর প্রথম প্রথম ভালো লাগতো, কিন্তু ইদানিং জানি না কেন ওকে খুব মিস করছি। কিছুই ভালো লাগছে না। ওকে ছাড়া প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে শুধু ওর কথাই মনে পড়ছে। 1 মাসের জায়গায় 2 মাস হয়ে গেল, ওর কোনো খবরই নাই। তুই কি ওনাকে ভালোবাসিস বেবি? আমাকে মিথ্যে বলিস না। সেটা তোর মনে আছে? যেটা বলবি খুলে বল। আমি না তোর জানু। ভালোবাসে কি না তা জানি না, তবে এখন প্রতিটা মুহূর্তে শুধু ওর কথাই মনে পড়ে। ওর দুষ্টু মিষ্টি খুনসুটি, ওর আমাকে পাহারা দেওয়া, ওর আমার আগে পিছে ঘোরা, সব কিছু ভালো লাগে। আর একটা জিনিস জানিস, যেদিন ও এই বাসা থেকে গিয়েছিল তার আগের দিন রাতে ওর সাথে আমার একটা অনাকাঙ্ক্ষিত মুহূর্ত ঘটে যায়। এই জিনিসটা নিয়ে প্রথমে না ভাবলেও এখন এইসব জিনিসগুলো মনে পড়লে আরও বেশি ওকে মিস করি রোদ। ওর নাম্বার নেই তোর কাছে? ওকে তো একটা ফোন করে খবর নিতে পারিস। কি করে নেব ওর খোঁজ? ওর ফোন নাম্বারই তো বন্ধ আছে। আমি কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আমি জানি না ও ঠিক আছে কি না। আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা এসব ছাড়, অফিস চল। কাজের মধ্যে দেখে ভালো লাগবে। কাজের মধ্যে নিজেকে একটু ব্যস্ত কর। রোদেলা সায়রাকে বুঝিয়ে নিজের বাসায় নিয়ে যায়। এদিকে জেরিনকে নিয়ে সিয়াম তার সিং ইং ক্লাসে যায়। গাড়িতে যেতে যেতে গান গায়, বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। ও এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না। দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, শপথের মতো হানা দেয় এ মনের কামনা। নিজেকে দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। ও মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে, পাগল নাও না করে এই রাতে আমাকে। ভালোবাসা বন্য কোনো কথা শোনে না, নিঃশ্বাসে যেন চাতকে বুক ভাঙা বাসনা। বাতাসে গুনগুন। জেরিন গান গাইছে। সিয়াম আর চোখে জেরিনকে দেখছে। সিয়ামের এমন চাহনিতে জেরিন একটু লজ্জা পায়। সিয়ামের থেকে চোখ সরিয়ে নেয়। সিয়াম হাসে। জেরিন তার দিকে তাকিয়ে বলে, সিয়াম একদম হাসবে না বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আজব তো, আমি কি করলাম? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমার তোমার গান ভালো লেগেছে তাই হাসছি। এখন কি আমি হাসতেও পারবো না? না পারবে না, তুমি একদম হাসবে না, আমার লজ্জা করছে। লজ্জা করলে লজ্জা পাবে, তাতে কি? আমি আছি না তোমার লজ্জা ভাঙানোর জন্য। ধ্যাত, তুমি না খালি লজ্জা দাও আমাকে, ভালো লাগে না আমার। তোমাকে লজ্জা দেবো না তো আর কাকে দেবো বলো? তুমি তো আমার গার্লফ্রেন্ড।
অন্য কাউকে দিলে তো আমার পেটের ছাল থাকবে না, তাই না? একদম রাইট, মনে থাকে যেন। আচ্ছা হয়েছে, এবার সামনে আসো। আর ভালো লাগছে না, তুমি পিছনে আমি সামনে। এখন তো আমার বাসা থেকে একটু দূরে চলে এসেছি। হ্যাঁ, গাড়িটা থামো, আমারও ভালো লাগছে না তোমার থেকে দূরে বসতে। আমি তোমার বুকে মাথা রেখে যেতে চাই বাকি পথটুকু। সিয়াম গাড়ি দাঁড় করায়। ওইদিকে সায়রা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, রাস্তায় নেমেছিল। এমন সময় কয়েকটা ছেলে তাকে কিডন্যাপ করে। সায়রা চিৎকার করতে থাকে, কিন্তু তাকে বাঁচানোর জন্য কেউ আসে না। সায়রাকে একটা গোডাউনে আটকে রাখে দুজন বাইরে আছে। তাদের দেখে সায়রা অবাক হয়। এক লারা, দুই সেই গুন্ডা। লারাকে দেখে সায়রা বলে, তুই তুই আমাকে কিডন্যাপ করেছিস? দেখ, আমাকে ছেড়ে দে, না হলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। সেদিন আমি চুপচাপ চলে এসেছিলাম, কিন্তু আজ নয়। আজ আমি দেখি তোর কোন বডিগার্ড বাঁচায়। শুনলাম তোর বডিগার্ড লাপাত্তা, এখন তোকে কে বাঁচাবে বেবি? আদিপ, তুমি ওকে ছিঁড়ে খাবে আর আমি সেটা দেখে মজা নেব। আমাকে অপমান করার মূল্য ওকে ওর ইজ্জত দিয়ে দিতে হবে। বলে লারা একটা চেয়ার টেনে বসে। চারোদিকে কালো পোশাকধারী লোক। আদিব এক পা করে এগিয়ে যায় সারা চিৎকার করে বাঁচানোর জন্য। লারা ও আদিব গলা ফেটে হাসে। হাসতে হাসতে যেই সায়রার জামায় হাত দিবে, এমন সময় রক্ত ফিনকি দিয়ে লারার ও সায়রার মুখে পড়ে। আদিব যন্ত্রণায় ছটফট করছে। লারা ও সায়রার সামনে তাকাতেই সামনের পুরুষকে দেখে অবাক হয়ে যায়। একজনের মুখে হাসি ফুটে ওঠে তো একজনের চোখে আতঙ্ক। সায়রা এবার লারার দিকে তাকিয়ে বলে, কিরে, বলেছিলি না আমাকে কে বাঁচাবে? দেখ, আমার বডিগার্ড আছে, এবার তোকে কে বাঁচাবে? ম্যাম সরি, প্লিজ ছেড়ে দিন। লারা চেয়ার ছেড়ে সায়রার পায়ের কাছে বসে ক্ষমা চায়। ততক্ষণে শায়ক তাদের সামনে চলে আসে। সায়রার চোখে পানি শায়ককে দেখে, কি বলবে বুঝতে পারে না। শায়ক একবার সায়রার দিকে তাকায়, তারপর লারার সামনে দাঁড়িয়ে বলে, তোর এত সাহস আমার ম্যাডামকে কষ্ট দিয়েছিস? ওনার গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো? আমি 2 মাস আসতে পারিনি একটু প্রবলেমের জন্য, আর এর মধ্যে তোরা আমার ম্যাডামকে কিডন্যাপ করে তার সর্বনাশ করতে এসেছিলি।